আপগ্রেড ইউর সেলফ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা। আজকের আমাদের ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর জানুয়ারি মাসের সেকেন্ড উইক 9th অফ জানুয়ারি থেকে 16th অফ জানুয়ারি, এই 8 দিনে মোট 50টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি আজকে আলোচনা করব। এই ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখবে। যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চাও না, যাদের ভালো লাগে না, কম করে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে হবে। এই 8 দিনে কিন্তু প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে, বাট আমি গুরুত্বপূর্ণ 50টি রেখেছি। এই 50টি অবশ্যই পড়া দরকার, দেখবে তোমরা অনেক উপকৃত হবে। তো ক্লাসটা সম্পূর্ণ দেখবে, আমি একদম দেরি করবো না, নাহলে ক্লাসটা লম্বা হবে। সো লেট স্টার্ট। আমাদের আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে কী পাচ্ছি আমরা? হ্যাঁ, একটা কথা, তোমরা ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করো ক্লাসটাকে, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আমাকে। তো দেখো, ফার্স্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হচ্ছে আমাদের 9th অফ জানুয়ারি, অর্থাৎ 9ই জানুয়ারি। এই যে 9ই জানুয়ারি কী করছি আমরা? 18তম প্রবাসী ভারতীয় দিবস পালিত হলো। এই যে প্রবাসী ভারতীয় দিবস, এনআরআই ডে যাকে বলছি আমরা, 9ই জানুয়ারি পালন করা হয় প্রত্যেক বছর। তো সেটা এবার কততম ছিল? এটা ছিল হচ্ছে আমাদের 18তম। এবার দেখবো এই যে প্রবাসী ভারতীয় দিবস সম্বন্ধে কিছু জেনে নিই। এবছর ছিল কি বললাম? 18তম ছিল। ঠিক আছে, খুব ভালো কথা। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো, প্রত্যেক বছর, অর্থাৎ আমাদের এই যে প্রবাসী ভারতীয় দিবস আছে না, প্রতি বছর আগে হতো, এখন কিন্তু 2 বছর অন্তর অন্তর সেটা আমরা পালন করি। তো এবছর যে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন অনুষ্ঠিত হয় সেটা কোথায় হয়েছিল? সেটা হচ্ছে আমাদের ভুবনেশ্বর, ওড়িশার ভুবনেশ্বরে। আর এবছরের যে 18তম যে আমাদের 18তম যে প্রবাসী ভারতীয় দিবসের প্রধান অতিথি কে ছিলেন? প্রধান অতিথি এই যে ত্রিনিদাদ ও টোবাগো, অর্থাৎ রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো যে রয়েছে, সেই দেশের রাষ্ট্রপতি। তার নাম কি? এই রাষ্ট্রপতির নাম হচ্ছে H.E. ক্রিস্টিন কার্লা কাঙ্গালু। তোমরা এভাবেই পড়বে, H.E. ক্রিস্টিন কার্লা কাঙ্গালু। ঠিক আছে। প্রবাসী ভারতীয় দিবস, এই প্রবাসী ভারতীয় দিবস প্রথমবারের মতো পালিত হয়েছিল কত সালে? এটা 2003 সালে। 2003 সালে কিন্তু প্রত্যেক বছর এই প্রবাসী ভারতীয় সম্মেলনটাকে অনুষ্ঠিত হতো। বা 2017 সাল থেকে, এই 2017 সাল থেকে কী হচ্ছে? প্রতি 2 বছর অন্তর প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবার 15ই জানুয়ারি, এই 15ই জানুয়ারি কেন করছি আমরা? কারণ এই 15ই জানুয়ারি 1915 সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে তিনি ভারতে ফেরেন। ভারতে তিনি প্রথম কোথায় পদার্পণ করেন? বোম্বেতে। এখান থেকে স্টাডি প্রশ্ন আসতে পারে তার 45 বছর বয়সে। নেক্সট কোশ্চেন, মানে নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স কি আমাদের? খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের দেখবে এক্সামে আসবেই। কি? 38তম যে আমাদের জাতীয় গেমস, ন্যাশনাল গেমসের যে মশাল রয়েছে, যে মশালের উদ্বোধন করা হলো, সেই মশালটির নাম হচ্ছে তেজস্বিনী। কী নাম? তেজস্বিনী। আচ্ছা, এই ন্যাশনাল গেমসের কিছু তথ্য জেনে নিই আমরা, যেগুলো আমাদের এক্সামে আসার মতো বা আসবেই, কোনো না কোনো এক্সামে দেখবে তোমরা। 38তম এই বছর যেটা হলো ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হচ্ছে, কোথায় অনুষ্ঠিত হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ডে। আর এবারে যে জাতীয় গেমস, সেই জাতীয় গেমসের ম্যাসকট কি? জাতীয় গেমসের ম্যাসকট কি? সেই ম্যাসকটের নাম হচ্ছে মৌলি। তোমরা দেখে নাও একটু, এই যে মৌলি। হ্যাঁ, আরেকটা কথা, এই যে আমরা বললাম মশাল, এই যে মশাল হচ্ছে আমাদের এই যে মশাল, তেজস্বিনী মশাল। এবার এখানে কটা স্টাডিতে আমরা দেখে নেবে, একটা জিনিস মনে রাখবে তোমরা। এই যে প্রথম আমাদের আধুনিক জাতীয় গেমস মানে ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয় কত সালে? 1985 সালে, নয়াদিল্লিতে। হ্যাঁ, এটা মনে রাখবে তোমরা, নয়াদিল্লিতে। আর এমনি যদি বলা হয় যে প্রথম জাতীয় গেমস অনুষ্ঠিত হয় কত সালে, তাহলে তোমরা বলবে হচ্ছে এই যে 1940 সালে। কোথায়? বোম্বেতে। আচ্ছা, 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি আমাদের? এই যে আমাদের আবহাওয়া দপ্তর রয়েছে, ঠিক আছে না? আবহাওয়া দপ্তর রয়েছে না আমাদের, মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া। সেই মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া এই আমাদের 2025 সালে কত বছর পূরণ করলো? 150 বছর পূরণ করলো। খুব ইম্পর্টেন্ট, 150 বছর। এটা 1875 সালে স্থাপিত হয়, সেখান থেকে 2025 সাল পর্যন্ত এর বয়স, মানে এর 150 বছর পূর্ণ হলো। খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা দেখবো এই 150 বছর পূর্ণ উপলক্ষে আমাদের ভারত সরকার, আমাদের দ্য মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া যে রয়েছে, তারা কী করলো? তারা এই যে মিশন মৌসুম ঘোষণা করলো। এই মিশন মৌসুমটা কি? অ্যাকচুয়ালি আমাদের মিশন মৌসুম হচ্ছে আমাদের ভারতের যে আমাদের মৌসুম দপ্তর রয়েছে, তার উদ্দেশ্য হচ্ছে ভারতের যে আবহাওয়া বা আমাদের জলবায়ু যে রয়েছে, সেটাকে ডিটেক্ট করা একটু স্মার্ট পদ্ধতিতে।
জলবায়ু পর্যবেক্ষণ এবং তার কিছু মডেলিং করা, জলবায়ুর পূর্বাভাস, আবহাওয়ার যে পূর্বাভাস সেটাকে দ্রুত গতিতে একটু উন্নত মানে নিয়ে যাওয়া, এই হচ্ছে উদ্দেশ্য। মিশন মৌসুম, মনে রাখবে, মিশন মৌসুম, ঠিক না? ইয়েস। এবার দেখো, আমাদের ভারতের যে আমাদের আবহাওয়া দপ্তর রয়েছে, মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ যে ইন্ডিয়া রয়েছে, সেটা কত সালে স্থাপিত হয়? 1875 সালে 15ই জানুয়ারি। এর হেডকোয়ার্টার কথা রয়েছে নিউ দিল্লি। দিল্লি বানানটা একটু ভুল হয়েছে, তোমার দেখে নেবে দিল্লি বানানটা, দিল্লি, DELHI, দিল্লি, নিউ দিল্লি হবে। এবার ইন্টারন্যাশনাল যে রয়েছে, এই যে ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছ, এর হেডকোয়ার্টার কথা জেনেভা, খুব ইম্পর্টেন্ট হেডকোয়ার্টার জেনেভা। স্থাপিত হয় কবে? 23 মার্চ, মানে 23 মার্চ 1950, 23 মার্চ 1950। সেই জন্য কী করি আমরা, এই 23 মার্চ দিনটি কী হিসেবে পালন করা হয়? ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে, ঠিক আছে? আমরা চলে আসবো 4 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, খুব ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে আমাদের এবছর 2025 সালে আমাদের যে রিপাবলিক ডে আমরা পালন করব, প্রজাতন্ত্র দিবস, সেটা কততম? প্রথম প্রশ্ন, সেটা কততম? সেটা হবে আমাদের কি? 76তম। 2025 সালে যে আমরা পালন করছি সেটা হচ্ছে 76তম প্রজাতন্ত্র দিবস। আর এবছরের প্রধান অতিথিকে থাকছেন, প্রধান অতিথি হিসেবে থাকছেন আমাদের ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি, নাম কি? প্রবোও সুবিয়ান্তো। এই ধরনের উচ্চারণটা হবে, প্রোনাউন্সিয়েশনটা, হ্যাঁ, প্রবোও সুবিয়ান্তো, মনে রাখবে তোমরা। আমরা জানি প্রজাতন্ত্র দিবস কবে থেকে পালন করি আমরা? 26শে নভেম্বর 1949 সালে কী হয়? আমাদের সংবিধান গৃহীত হয়েছিল, এবং সেই সংবিধান আমাদের 26শে জানুয়ারি 1950-এ কার্যকরী হয় এবং ভারত একটি প্রজাতান্ত্রিক দেশে পরিণত হয়। সেই সময় আমরা কী করছি? 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করছি। এবার কি তোমরা সব জানো, এবার মনে রাখবে তোমরা, এই যে 26শে জানুয়ারি 1950 তাহলে প্রথম ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। সেই সময় অতিথি কে ছিলেন? সেই সময় অতিথি ছিলেন হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ারই রাষ্ট্রপতি সুকর্ণ, খুব ইম্পর্টেন্ট, রাষ্ট্রপতি সুকর্ণ। ভারতের প্রথম যে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, সেই প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ, খুব ইম্পর্টেন্ট। গত বছর 2024 সালে যে আমাদের 75তম রিপাবলিক ডে পালন করলাম, সেখানে আমাদের চিফ গেস্ট কে ছিলেন? এমানুয়েল ম্যাক্রন। এই এমানুয়েল ম্যাক্রন কে? ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন, খুব ইম্পর্টেন্ট। আর প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথে, যাকে আগে রাজপথ নাম দেওয়া ছিল, এর নাম চেঞ্জ করেছে কর্তব্য পথ, সেই কর্তব্য পথে ভারতের রাষ্ট্রপতি কী করেন? জাতীয় পতাকা উত্তোলন করেন। 5 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী কাশ্মীরে কী করেন তিনি? জেটমোর টানেল, এই যে জেটমোর টানেল এবং সোনামার্গ টানেল উদ্বোধন করলেন। জেটমোর টানেল উদ্বোধন করার কয়েকদিন পরে তিনি সোনামার্গ টানেলটাকে উদ্বোধন করেছেন। তো টানেল থেকে কয়েকটা স্টাডি খালি আমরা জেনে রাখবে। ভারতের দীর্ঘতম টানেল, দেখো ভারতের দীর্ঘতম টানেল কোন টানেল? রেলওয়ে টানেল, নাম হচ্ছে কি? পীর পাঞ্জাল রেলওয়ে টানেল হচ্ছে ভারতের দীর্ঘতম টানেল, যেটা জম্মু কাশ্মীরে রয়েছে। আর ভারতের দীর্ঘতম যে প্রশ্ন করা হয়, ভারতের দীর্ঘতম রোড টানেল, তাহলে নাম কী হবে আমাদের? শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। যার আগের নাম ছিল কি? যার আগের নাম হচ্ছে আমাদের চেনানি নাসরি টানেল। এর তোমার দৈর্ঘ্য তোমার দেখে নেবে, এটাও জম্মু কাশ্মীরে রয়েছে। এবার আরেকটা প্রশ্ন, ভারতের দ্বিতীয় দীর্ঘতম রোড টানেল কোনটা? অটল টানেল। যার আরেকটা নাম ছিল হচ্ছে রোহতাং টানেল। এই তোমরা দেখে নেবে 3টা টানেল সম্বন্ধে। 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি? খুব ইম্পর্টেন্ট। ডিসেম্বর মাসে আমাদের ICC প্লেয়ার অফ দ্য মান্থ হলেন কে? এক হচ্ছে আমাদের ভারতের পুরুষ বিভাগে হয়েছে জসপ্রীত বুমরা, ভারতের আমাদের। আর মহিলা বিভাগে হয়েছে কে? ডিসেম্বর মাসের প্লেয়ার অফ দ্য মান্থ ICCর অ্যানাবেল সাদারল্যান্ড, তিনি অস্ট্রেলিয়ার একজন মহিলা ক্রিকেটার। এবার মোটামুটি একটু আমরা ICC সম্বন্ধে দেখে নিই। এই যে ICC সম্বন্ধে আমাদের অনেকে জানা আছে। এস্টাবলিশ 1909 সালে, হেডকোয়ার্টার দুবাইয়ে, চেয়ারম্যান কে আছে? জয় শাহ। আর ভারতের যে BCCI রয়েছে আমাদের, দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, কত সালে স্থাপিত হয়? 1928 সালে, খুব ইম্পর্টেন্ট। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইয়ে রয়েছে। বর্তমান যে প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে রোজার বিনি, তিনি কততম প্রেসিডেন্ট? 36তম। আর সম্প্রতি কয়েকদিন আগেই আমাদের ফার্স্ট উইকের ক্লাসে পড়েছি, সেক্রেটারি কে নির্বাচিত হলেন? কে হলেন? দেবজিৎ সাইকিয়া। 7 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি আমাদের পশ্চিমবঙ্গের গর্ব, কেন্দ্রীয় সরকার কী করলো? রাজঘাট কমপ্লেক্সে, এই যে রাজঘাট কমপ্লেক্সে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের একটি স্মৃতিসৌধ নির্মাণের অনুমোদন দিল। কোথায়? রাজঘাট কমপ্লেক্সে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোন রাষ্ট্রপতির স্মৃতিসৌধ নির্মাণের একটা অনুমোদন দিল কেন্দ্র সরকার? কোথায়? রাজঘাটে। সেটা আমাদের প্রণব
মুখার্জি। প্রণব মুখার্জি সম্বন্ধে আমাদের কিছু স্ট্যাটিক কিছু তথ্য আমাদের জানতে হবে, আগের কিছু পরীক্ষা এসছে এখান থেকে। যে আমাদের প্রণব মুখার্জি, তিনি ভারতের 13তম রাষ্ট্রপতি হয়েছিলেন। কততম? 13তম, 13th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, 2012 সাল থেকে 2017 সাল। তিনি তাকে 2019 সালে, অ্যাকচুয়ালি বাংলা ইংলিশ মিক্সড হয়েছে, হ্যাঁ দেখে নিতে পারেন, 2019 সালে তাকে কী করা হয়েছে? ভারতরত্ন সম্মানিত করা হয়েছে। তিনি ভারতের প্রধান 3টি মন্ত্রণালয়কে সামলেছেন। 2004 থেকে 6 সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, 2006 থেকে 2009 সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বিদেশ মন্ত্রী, এবং 2009 থেকে 2012 সাল পর্যন্ত ফাইন্যান্স মিনিস্ট্রি, অর্থমন্ত্রী ছিলেন তিনি। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন আসবে, নিম্নের কোন মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি ছিলেন না? তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, তিনি অর্থমন্ত্রীও ছিলেন। আচ্ছা, 8 নম্বর, সম্প্রতি IUCN, এই যে IUCN রয়েছে আমাদের, IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, কী করলো? এই সংস্থা করলো পশ্চিমঘাট পর্বতের অন্তর্গত যে মিষ্টি জলের যে আমাদের জীব বৈচিত্র্য রয়েছে, পশ্চিমঘাট পর্বতের অন্তর্গত অঞ্চলে যে মিষ্টি জলের জীব বৈচিত্র্য রয়েছে, বায়োডাইভার্সিটি, সেটাকে রেড ডাটা লিস্টে যুক্ত করেছে। রেড ডাটা লিস্টে যুক্ত করা মানে আমরা জানি যে নিশ্চয়ই এই যে জীব বৈচিত্র্য ভালো জায়গায় নেই, বিপদগ্রস্ত জায়গায় রয়েছে, এনডেঞ্জার যাকে আমরা বলছি। তো আমাদের ভারতে মোট কয়টা জীব বৈচিত্র্য হটস্পট রয়েছে মনে রাখবে তোমরা? ভারতের মধ্যে কয়টা রয়েছে? আমাদের এই চারটা জীব বৈচিত্র্য হটস্পট রয়েছে। কী কী নামগুলো তোমরা দেখে নাও। একটা হচ্ছে আমাদের হিমালয়, ইন্দো বার্মা অঞ্চল অর্থাৎ আমাদের উত্তর পূর্ব অংশটা ভারতের। এখানে আমাদের সুন্দারল্যান্ড, যাকে নিকোবর আইল্যান্ড বলছি আমরা, সুন্দারল্যান্ড, হ্যাঁ, এই সুন্দারল্যান্ডের মধ্যে কিছু আমাদের ইন্দোনেশিয়ার পার্ট পড়ে যায়। আর হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। এই চারটা হচ্ছে ভারতের জীব বৈচিত্র্যের হটস্পট এরিয়া। IUCN সম্বন্ধে হালকা আমরা জেনে নেব। এই যে IUCN রয়েছে কিনা, IUCN দেখো, এর লক্ষ্য প্রকৃতি সংরক্ষণের জন্য প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বিশ্বজুড়ে সমাজকে প্রভাবিত করা এবং উৎসাহিত করা এবং সহায়তা করা। কত সালে স্থাপিত হয় আমাদের এই IUCN? IUCN স্টাবলিশ হয় আমাদের 5ই অক্টোবর 1948 সালে। এটা মনে রাখবে। এর হেডকোয়ার্টার খুব ইম্পর্টেন্ট। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের গ্ল্যান্ড। এই IUCN কী করে থাকে আমাদের? এই IUCN আমাদের এই রেড ডাটা লিস্ট জারি করে থাকে। ব্যাস, এই যে এখানে একটা প্রশ্ন স্টাডি, রেড ডাটা বুক যে রয়েছে কিনা, এটা এস্টাবলিশ কবে হয়? দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার্স যে রেড লিস্ট অফ থ্রেটেন্ড স্পেসিস, যেটাকে সংক্ষেপে রেড ডাটা বুক বলছি, সেটা কবে প্রথম স্টাবলিশ হয়? ডেটটা খুব ইম্পর্টেন্ট, 1964 সালে। আমরা আসবো 9 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে। কী দেখতে পাচ্ছি? বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যে মিনিস্ট্রি রয়েছে আমাদের, কী করলো? একটা আমাদের খুব ইম্পর্টেন্ট, দেখো এটা খুব, যেহেতু প্রথম, জাতীয় হলুদ বোর্ড, ন্যাশনাল টার্মারিক বোর্ড গঠন করলো। এই বোর্ড আগে ছিল না, একটা নতুন বোর্ড তৈরি হলো, খুব ইম্পর্টেন্ট। আমরা জানি হলুদের কতটা ভূমিকা রয়েছে আমাদের সমাজে, মানুষের কাছে কতটা ভূমিকা রয়েছে হলুদের। তো সেই জাতীয় হলুদ বোর্ড স্থাপন করলো বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়, যার প্রথম চেয়ারম্যান নাম অবশ্যই মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। প্রথম চেয়ারম্যান কি হলেন? প্রথম চেয়ারম্যান হলেন হচ্ছে আমাদের পাল্লে গঙ্গা রেড্ডি। দেখো আমাদের এই যে ন্যাশনাল টিউমেরিক যে বোর্ড রয়েছে 1925 সালে স্থাপিত হয়। কোথায় এর হেডকোয়ার্টার? মনে রাখবে তোমার, তেলেঙ্গানার নিজামাবাদ। খুব ইম্পর্টেন্ট, নিজামাবাদ। কোথায় এটা? তেলেঙ্গানার নিজামাবাদ। আচ্ছা, আমরা এই হলুদ সম্পর্কে দেখে নেব। হলুদ কি? হলুদ কিন্তু গাছের একটা মূল, পাতা নাই কাণ্ড। এখান থেকে আমাদের আসে কোশ্চেন। এটা হচ্ছে আমাদের গাছের কাণ্ড। হলুদ সম্বন্ধে অনেক তথ্য তোমরা দেখে নেবে। এর বিজ্ঞান সম্বন্ধে আমরা তোমার মনে রাখবে, হ্যাঁ, কারকামা লঙ্গা, হ্যাঁ, কারকামা লঙ্গা। আর ভারতবর্ষ, আমাদের এই ভারত হচ্ছে আমাদের কি, হলুদ উৎপাদনে, ব্যবহার এবং রপ্তানিতে কিন্তু বিশ্বে প্রথম। আর আমাদের আমাদের ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম হলুদ উৎপাদনে? সেটা অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের মহারাষ্ট্র। অন্যান্য কিছু আমাদের রয়েছে বোর্ড, সেগুলো দেখে নাও তোমরা একটু এক ঝলক। এই যে চা কলকাতা, কফি বেঙ্গালুরু, রাবার কোট্টায়াম কেরালার, মশলা কোচি, তামাক গুন্টুর অন্ধ্রপ্রদেশের, ধান কটক, গম পুসা। দেখো 10 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। বিশ্বব্যাপী হিন্দি ভাষা প্রচারের জন্য প্রতি বছর আমরা কী করি? আমরা প্রতি বছর 10ই জানুয়ারি কী করি? বিশ্ব হিন্দি দিবস পালন করি। 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস। সো এবছর 2025 সালে হিন্দি দিবসের থিম কী ছিল? হিন্দি, এ গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। মনে রাখবে তোমরা। 2025 সালে বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে কোন দেশ? শ্রীলঙ্কা কী করছে?
হিন্দিতে প্রথম সার্টিফিকেট কোর্স চালু করছে, মনে রাখবে নাম শ্রীলঙ্কা। প্রথম উদযাপিত হয়েছিল কত সালে? প্রথম উদযাপিত হয়েছিল আমাদের এটা 2006 সালে। প্রথম হিন্দি সম্মেলন অ্যাকচুয়ালি আমাদের ভারতের নাগপুরে 10ই জানুয়ারি, 10ই জানুয়ারি 1975 সালে অনুষ্ঠিত হয়। সেই দিনটিকে উৎসর্গ করা হয়েছে প্রথম হিন্দি দিবস। আর আমরা জাতীয় হিন্দি দিবস বা শুধু হিন্দি দিবস, বিশ্ব হলে 10ই জানুয়ারি, আর শুধু জাতীয় বা শুধু হিন্দি দিবস হলে কিন্তু আমাদের কী হবে? আমাদের এই 14ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর, এই 14ই সেপ্টেম্বর, ঠিক আছে না? মনে রাখবে তোমরা। খোখো, প্রথম খোখো বিশ্বকাপ অনুষ্ঠিত হলো 2025 সালে আমাদের ভারতেই হলো। এবার এই খোখো বিশ্বকাপ যে হলো পুরুষ এবং মহিলা দুই বিভাগে হয়েছে, দুই বিভাগে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কাকে হারিয়ে? নেপালকে হারিয়ে। তো খুব ইম্পর্টেন্ট কিন্তু ভারতে অনুষ্ঠিত খোখো বিশ্বকাপ 2025 জিতল ভারতীয় পুরুষ দল এবং মহিলা দল, দুটোই নেপালকে হারিয়ে। এর পুরুষ দলের ক্যাপ্টেন কে ছিল আর মহিলা দলের ক্যাপ্টেন অবশ্যই স্ট্রাইকার আসতে পারে। প্রতীক ওয়াইকার হচ্ছে পুরুষ দলের ক্যাপ্টেন আর প্রিয়াঙ্কা ইংলে হচ্ছে মহিলা দলের ক্যাপ্টেন। এবার আগের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করেছি ক্লাস, খোখো বিশ্বকাপে যে 2025 হলো তার ম্যাসকট কী ছিল? তার ম্যাসকট হচ্ছে কী ছিল? আমাদের তেজস আর হচ্ছে তারা। খোখো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে ছিলেন? সালমান খান। আমরা দেবো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, 52 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, 12 তারিখের সঙ্গে যুক্ত। এই যে আমাদের প্রতি বছর আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিনটি কী হিসেবে পালন করি আমরা? এই 12ই জানুয়ারি আমরা কী করি? জাতীয় যুব দিবস হিসেবে পালন করি, জাতীয় যুব দিবস। আমরা জানি বিবেকানন্দ আমাদের যুবক সমাজের উপর তার কতটা ভূমিকা রয়েছে, তিনি কতটা অনুপ্রেরণা যোগান আমাদের মনে। তো যাই হোক, 12ই জানুয়ারি আমরা কী পালন করছি? জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে পালন করছি। এবার থিম কী ছিল? 2025 সালের থিম কিন্তু আসে, এই দিবসের থিম খুব আসে, ইউথ ফর আ সাস্টেনেবল ফিউচার, শেপিং দ্য নেশন উইথ রেজিলিয়েন্স অ্যান্ড রেসপন্সিবিলিটি। তোমরা কম করে আগেরটা মনে রাখবে, ইউথ ফর আ সাস্টেনেবল ফিউচার। আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয়? 12ই আগস্ট। আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল কিন্তু বা ন্যাশনাল 12ই জানুয়ারি। এই যে আমাদের জাতীয় যুব দিবস কবে থেকে পালন করা হচ্ছে? 1985 সাল থেকে। এই জাতীয় যুব দিবস পালন করছে যে ব্যক্তির, সেই ব্যক্তির সম্বন্ধে জানতে হবে। যে ব্যক্তির জন্মদিনে স্বামী বিবেকানন্দ, তার জন্ম হচ্ছে 12ই জানুয়ারি 1863 সাল। কোথায়? তার জন্ম কিন্তু কলকাতায়। আমাদের বিভিন্ন মনীষীদের, বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঙালি ব্যক্তিত্ব যে রয়েছে তাদের জন্মস্থান পরীক্ষায় আসে। তিনি কি করেন? তিনি হচ্ছে 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং খুব গুরুত্বপূর্ণ একটা সাল 1893 সালে আমেরিকার শিকাগোতে যে ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়, প্রথম ধর্ম সম্মেলন, সেখানে তিনি কি ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। আমরা আসবে 13 নম্বর। এই যে আমাদের যে অ্যাটমিক এনার্জি কমিশন রয়েছে তার চেয়ারম্যান কী হলেন? তার চেয়ারম্যান হলেন হচ্ছে আমাদের অজিত কুমার মোহন্তি। পুনর্গঠিত অ্যাটমিক এনার্জি যে কমিশন, আগেও ছিলেন তিনি অজিত কুমার মোহন্তি, আবার তাকেই করা হলো, চেয়ারম্যান করা হলো। এই যে আমাদের অ্যাটমিক এনার্জি কমিশন স্টাবলিশ হয় 1948 সালে, হেডকোয়ার্টার মুম্বাই। এখানে কটা জানি, আমাদের ভারতবর্ষের প্রথম যে পরমাণু পরীক্ষা, প্রথম পরমাণু পরীক্ষাটার নাম হচ্ছে কি? স্মাইলিং বুদ্ধ, যেটা ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল 1974 সালে। দ্বিতীয় যেটা হয়, দ্বিতীয়টা মোস্ট সাকসেসফুল ছিল, সেটা হয়, তার নাম হচ্ছে মিশন শক্তি, 1998 সালে। সেই সময় প্রধানমন্ত্রী হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। এবার চলে আসে 14 নম্বর প্রশ্ন। লিথিয়াম সঞ্চয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কে হলো? চীন। আর প্রথম তারিখে আছে চিলি। লিথিয়াম সঞ্চয়ে দ্বিতীয় হচ্ছে চীন হলো, প্রথম হচ্ছে চিলি। আচ্ছা, এবার লিথিয়াম সম্পর্কে জানবো। লিথিয়াম কি? লিথিয়াম হচ্ছে একটা আমাদের ক্ষারীয় ধাতু। এই লিথিয়ামকে আবিষ্কার করে জোহান অগাস্ট আর্ফ, কি হচ্ছে? আর্ফ ডেভসন লিথিয়াম আবিষ্কার করেন। লিথিয়ামের পারমাণবিক সংকেত হচ্ছে Li, আর পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বার হচ্ছে 3। লিথিয়াম কি? সবচেয়ে হালকা কঠিন ধাতু, কিন্তু মনে রাখবে সবচেয়ে হালকা কঠিন ধাতু। আর নর্মালি যে বলা হয় হালকা উপাদান, সবচেয়ে থার্ড লাইটেস্ট এলিমেন্ট হচ্ছে আমাদের লিথিয়াম। বা যদি আমরা মেটালের কথা বলি তাহলে আমাদের লাইটেস্ট মেটাল হচ্ছে লিথিয়াম। এই লিথিয়াম কোথায় ব্যবহার করি? বাইপোলার ডিসঅর্ডার যে রোগ হয়েছে আমাদের, সেই বাইপোলার ডিসঅর্ডার চিকিৎসায় ব্যবহার করা হয়। এটা মূলত আমরা ব্যাটারি শিল্পে ব্যবহার করি, খুব ব্যবহার করা হয় লিথিয়াম। মোবাইলের ব্যাটারি লিথিয়ামের ব্যবহার হচ্ছে প্রচুর। এবার আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কি? 2023 সালে ফেব্রুয়ারিতে কী হয়? জিওলজিক্যাল সার্ভে অফ যে ইন্ডিয়া রয়েছে আমাদের, জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার সালাল হাইমা এলাকায় লিথিয়ামের একটা বড় ভান্ডার পেয়েছে। জাস্ট এটা 2023 কারেন্ট অ্যাফেয়ার্স ছিল কোশ্চেনটা। 15 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি? 77তম জাতীয় ভারতীয় সেনা দিবস। আমরা জানি প্রতি বছর কী করি আমরা? 15ই জানুয়ারি কী করি? 15 জানুয়ারি হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি ডে বা ভারতীয় সেনা দিবস পালন করি। তো এবার 2025 সালে যেটা হলো আমাদের, সেটা কততম? সেটা হচ্ছে আমাদের
77তম। কেন করা হয় এই 15ই জানুয়ারি? খুব ইম্পর্টেন্ট। 15ই জানুয়ারি 1949 সালে ফিল্ড মার্শাল, আমাদের ভারতীয় ফিল্ড মার্শাল এম কারিয়াপ্পা তিনি ব্রিটিশ কমান্ডার ইন চিফ জেনারেল যে রয়েছে ফ্রান্সিস বুচারের কাছ থেকে পুরোপুরি দায়িত্ব নেয়। যেহেতু 15ই জানুয়ারি তিনি প্রথম দায়িত্ব নেয়, সেই জন্য এই 15ই জানুয়ারিকে সেনা দিবস হিসেবে পালন করা হয়। এই যে এম কারিয়াপ্পা রয়েছে, তিনি কি করেন? তিনি আবার 14ই জানুয়ারি, মনে রাখবে 14ই জানুয়ারি 1953 সালে তিনি কি করেন? তিনি অবসর গ্রহণ করেন। সেই জন্য ভারতীয় সেনাবাহিনী থেকে কারিয়াপ্পা যে অবসর গ্রহণ করেন, ভারতীয় সৈনিকদের ত্যাগ সেবাকে সম্মান জানাতে প্রতি বছর ওই দিনটিকে, মানে অর্থাৎ 14ই জানুয়ারি যেদিন আমাদের কারিয়াপ্পা অবসর গ্রহণ করেন, সেই দিনটিকে আমরা সশস্ত্র বাহিনী ভেটারান্স দিবস বা আর্মড ফোর্সেস ভেটারান্স ডে হিসাবে পালন করি। 16 নম্বর, রাশিয়ার একটা কোম্পানি রয়েছে রোস্তম কোম্পানি। কি? এই যে রোস্তম কোম্পানি কি করলো? আমাদের তামিলনাড়ুতে যে আমাদের পাওয়ার প্ল্যান্ট রয়েছে কুদানকুলাম পাওয়ার প্ল্যান্ট, সেই কুদানকুলাম পাওয়ার প্ল্যান্টে 6ষ্ঠ অর্থাৎ 6 নাম্বার যে আমাদের যে পারমাণবিক যে চুল্লি 6 নাম্বার ইউনিটটিকে তারা পাঠালো এবং কমপ্লিট করলো। 6টা পাঠানোর কথা ছিল, 6টা পুরোপুরি পাঠিয়ে দিয়েছে এই কুদানকুলাম পাওয়ার প্ল্যান্ট। এই কুদানকুলাম পাওয়ার প্ল্যান্ট কিন্তু ভারতের সবচেয়ে কি, দিস ইজ দ্য ইন্ডিয়াস লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে না? এটা কোথায় ছিল? তামিলনাড়ুতে রয়েছে। কত সালে এস্টাবলিশ হয়? 1928 সালে এস্টাবলিশ হয় কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। কোন দেশের সহযোগিতায়? ভারত এবং সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া। মনে রাখবে। আমরা কি দেখতে পাচ্ছি তাছাড়া এখানে ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নাম বলি আমরা, তাহলে কি? ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে তারাপুর। কোথায় রয়েছে? মহারাষ্ট্রে রয়েছে। কত সালে স্থাপিত হয়? 1969 সালে। খুব ইম্পর্টেন্ট, ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। যদি প্রশ্ন করা হয় ভারতের প্রথম রিয়াক্টর, ভারত তথা এশিয়ার প্রথম নিউক্লিয়ার রিয়াক্টরের নাম হচ্ছে অপসরা। অনেকবার এক্সামে আসে এটা, অপসরা। কি নাম? অপসরা। কোথায় রয়েছে এটা? এটা মুম্বাইয়ের থ্রম্বে নামে জায়গা আছে, সেখানে থ্রম্বে। 1956 সালে এটা স্থাপিত হয়। কে স্থাপিত করে? কোন সংস্থা? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এই যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, যাকে বার্ক বলছি, এই বার্ক কে প্রতিষ্ঠা করেন? বার্ক প্রতিষ্ঠা করেন হচ্ছে আমাদের হোমিও জাহাঙ্গীর ভাবা 1954 সালে। ভারতে বর্তমানে কয়টি আমাদের কার্যশীল মানে কার্যকারী বর্তমানে মোট কয়টি পাওয়ার প্ল্যান্ট রয়েছে? 7টি। হ্যাঁ, মোট কিন্তু এখন বর্তমানে রয়েছে 7টি রয়েছে। 7টি কোথায় কোথায় রয়েছে দেখে নাও তোমরা এখানটা, দেখে নিবে একটু ভালো করে। যেমন দেখতে পাচ্ছি এখানটা আমাদের উত্তরপ্রদেশে কি আমাদের নারোরা, রাজস্থানে রয়েছে কি আমাদের রাওতভাটা, ঠিক আছে না? আর মহারাষ্ট্রের তারাপুর, কর্ণাটকে কৈগা, এখানে আমাদের তামিলনাড়ুতে রয়েছে কি কুদানকুলাম, তামিলনাড়ু আরেকটা রয়েছে আমাদের এখানে কালপাক্ষম, মাদ্রাজে যেটা রয়েছে 1 2 3 4 5 6, আরেকটা কথা বললাম আমাদের, হ্যাঁ একটা গুজরাটে রয়েছে আমাদের এই যে কাকরাপাড়া। এই যে মোট 7টা। 17 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি ডেনমার্কের যে একটা সংস্থা রয়েছে FEE, অর্থাৎ নাম কি? ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন। এই সংস্থা কি করে থাকে? এই সংস্থা পরিচ্ছন্ন উন্নত মানের হাই স্ট্যান্ডার্ড মেনটেন করে এই ধরনের সমুদ্র সৈকতকে একটা শংসাপত্র দান করে থাকে, যার নাম হচ্ছে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট। তো এই ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল যে এডুকেশন রয়েছে, এই সংস্থা কি করলো? কেরালার কাপ্পাট সমুদ্র সৈকত এবং চাল নামক সমুদ্র সৈকতকে সেই মর্যাদাপূর্ণ নীল পতাকা শংসাপত্র প্রদান করলো। মনে রাখবে, এটা কিন্তু ডেনমার্কের, এই যে ডেনমার্ক আছে না, ডেনমার্কের একটা সংস্থা। তো এই সংস্থা দেখেন কত সালে স্থাপিত হয়? এই সংস্থা স্থাপিত হয় হচ্ছে আমাদের 1981 সালে। হেডকোয়ার্টার তাহলে কি? ডেনমার্কের কোপেনহেগেন রাজধানী। তাহলে বর্তমানে মোট ভারতে কটা রয়েছে? মোট ভারতে রয়েছে এখন তাহলে বর্তমানে 13টা নীল পতাকা সার্টিফিকেট প্রাপ্ত সমুদ্র সৈকত। নামগুলো তোমরা দেখে নেবে, একটু ইয়ে করছি, দেখো এই যে দেখেন, তোমার স্ক্রিনশট করে নেবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ তোমরা অবশ্যই দেখে নেবে। আচ্ছা, আমরা নেক্সট আসবো 18 নম্বর। আমাদের পুরো ডেসক্রিপটিভ বা আমাদের পুরো স্ট্যাটিক আলোচনা করা এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স 18 নম্বর কোশ্চেন শেষ আমাদের। তো সেটা কি? সম্প্রতি ইন্দোনেশিয়ার একটা আমাদের আগ্নেয়গিরি, নাম হচ্ছে কি মাউন্ট ইবু, এখানে কি হলো? অগ্নুৎপাত ঘটলো। তো কিছু আগ্নেয়গিরির নাম তোমরা দেখে নেবে, হ্যাঁ কিছু আগ্নেয়গিরির নাম তোমরা দেখে নাও। যে বেরেন নারকোন্ডাম কোথায় রয়েছে? আমাদের আন্দামানে রয়েছে। ভিসুবিয়াস, এটনা, এই যে এটনা আছে, যে এটনা হচ্ছে সিসিলি দ্বীপে রয়েছে, স্টোমলি রয়েছে লিপারি। এই ভিসুবিয়াস, এটনা, স্টোমলি কোথায় রয়েছে? ইটালিতে রয়েছে। ফুজিয়ামা জাপানে রয়েছে। কিলিমাঞ্জারো তানজানিয়াতে রয়েছে। ব্ল্যাক ফরেস্ট জার্মানিতে রয়েছে। মৌনা লোয়া রয়েছে কোথায়? হাওয়াই দ্বীপপুঞ্জে। মাউন্ট মেরাফি, সেমেরু, ক্রাকাতোয়া এবং হচ্ছে এই যে আমাদের মাউন্ট ইবু রয়েছে কোথায়? ইন্দোনেশিয়াতে রয়েছে। পারকুটিন রয়েছে মেক্সিকোতে। পোপো রয়েছে মায়ানমারে। কোটোপ্যাক্সি বা কোকোপ্যাক্সি লেখা থাকে কোথায়? ইকুয়েডরে রয়েছে। আর অ্যালবুস রয়েছে রাশিয়ায়। এই যে কয়েকটা আগ্নেয়গিরি তোমরা অবশ্যই নাম জেনে রাখবে, ব্যাস এগুলো জানলেই যথেষ্ট।
এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আর মোটামুটি আমাদের 30টার মতো, হয়তো 25 না 30টা, হ্যাঁ এরকমই আছে কারেন্ট অ্যাফেয়ার্স। ওয়ান লাইনার শুধু আলোচনা করবো সংক্ষেপে। সম্প্রতি দেখে নাও, সম্প্রতি কোন এটা কর্ণাটকের যে বন বিভাগ রয়েছে কিনা, আমাদের কর্ণাটকের যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, তারা কী করলো, বন ও বন্যপ্রাণী অপরাধের রিপোর্ট জমা করার জন্য গরুদক্ষী নামে এক অনলাইন এফআইআর সিস্টেম চালু করলো। প্রশ্ন আসতে পারে, গরুদক্ষী যে অনলাইন এফআইআর সিস্টেম চালু করলো কোন রাজ্য সরকার? এটা কর্ণাটকের বন বিভাগ। ভারতের নতুন রাজস্ব সচিব, রেভিনিউ সেক্রেটারি, খুব মোস্ট ইম্পর্টেন্ট, রেভিনিউ সেক্রেটারি কী হলেন? তুহিন কান্ত পান্ডে। আমরা নেক্সট আসবো, লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন কে? লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন জোসেফ আউন। তিনি কিন্তু বর্তমানে কিন্তু আন্তর্জাতিক বিচারালয়ে যে প্রধান বিচারপতি কিনা, সেখানে তিনি কিন্তু প্রধান বিচারপতি, বাট তিনি তো থাকতে পারেন না আর প্রধান বিচারপতি রূপে, যেহেতু তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তো সেখানে এখন অন্য কেউ নিশ্চয়ই হবে। তো এই লেবানন যে রয়েছে, লেবানন জানি তো ওয়েস্ট আফ্রিকান কান্ট্রি, তার ক্যাপিটাল কি? বেইরুত, আর কারেন্সি হচ্ছে পাউন্ড। তারপর কি দেখতে পাচ্ছি, গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্সে শীর্ষে কোন শহর রয়েছে? লন্ডন। ভারতের প্রথম আয়ুর্বেদিক চিকিৎসা যন্ত্র নাম কি? ভারতের প্রথম আয়ুর্বেদিক চিকিৎসা যন্ত্রের নাম হচ্ছে নদী তরঙ্গিনী। 6 নম্বর প্রশ্ন, নিকোলাস মাদুরো সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? মনে রাখবে তোমরা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হলেন কে? নিকোলাস মাদুরো। এই যে ভেনেজুয়েলা রয়েছে, ভেনেজুয়েলা বলো তোমরা কমেন্টে জানো কোন মহাদেশের একটা দেশ এটি? উত্তর আমেরিকা না দক্ষিণ আমেরিকা? এর ক্যাপিটাল কি? এর ক্যাপিটাল হচ্ছে আমাদের কারাকাস, আর এর কারেন্সি হচ্ছে বলিভার, ভেনেজুয়েলান বলিভার। এই ভেনেজুয়েলাতে রয়েছে কি বলতো, পৃথিবীর সবচেয়ে উচ্চতম জলপ্রপাত, নাম কি? সাল্টো এঞ্জেল। তারপর বেঙ্গালুরু মেট্রো, আমাদের ভারতের যে বেঙ্গালুরু মেট্রো রয়েছে, সে কী করলো? সে হচ্ছে ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত চালকবিহীন মেট্রো ট্রেন উন্মোচন করলো। মনে রাখবে, চালকবিহীন মেট্রো ট্রেন চালু করলো কোন মেট্রো? বেঙ্গালুরু মেট্রো। আর তোমরা কমেন্টে জানাবে বেঙ্গালুরু মেট্রো কী নামে পরিচিত? বেঙ্গালুরু মেট্রো কী নামে পরিচিত? খুব প্রিভিয়াস কোশ্চেন এটা একটা। এবার কী করলো আমাদের উড়িষ্যা যে গভর্নমেন্ট আছে কিনা, অসমের বৃষ্টি অর্থাৎ যে সময় বৃষ্টি হওয়ার কথা নয়, সেই সময় যে বৃষ্টি হয়ে কিছু ক্ষতি হয়, তাহলে সেই বৃষ্টিকে অর্থাৎ একটা আনসিজনাল যে রেইন, সেটাকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করলো কে? ওড়িশা। হ্যানলি পাসপোর্ট যে ইন্ডেক্স, এই ইন্ডেক্স কী করে পাসপোর্টের যা কার কেমন ক্ষমতা রয়েছে, কোন পাসপোর্টের কতটা র্যাঙ্ক, অর্থাৎ মানে পুরো বিশ্বব্যাপী কার কতটা প্রভাব রয়েছে, কোন পাসপোর্টের ভ্যালু সবচেয়ে বেশি, সেদিক থেকে একটা রিপোর্ট জারি করে কে? হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স। সেই রিপোর্ট অনুযায়ী সর্বপ্রথম সবচেয়ে শক্তিশালী পাসপোর্টকে সিঙ্গাপুরের। আর ভারতের স্থান কত? আমরা কমে গেছি 80 থেকে আবার 85তম স্থানে চলে এসেছি। বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোন শহর? ভিয়েতনামের রাজধানী হানোই। হানোই। এই যে ভিয়েতনাম আমাদের একটা এশিয়ান কান্ট্রি, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি এটা। তো এই যে আমাদের এশিয়ান কান্ট্রি ভিয়েতনাম, তার রাজধানী কোথায়? হানোই রয়েছে। আর কারেন্সি কি? এর মুদ্রা হচ্ছে ডং, মনে রাখবে। তারপর 11 নম্বর কোশ্চেন কি আছে? AICTE অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন 2025 সালকে কী করলো? কৃত্রিম বুদ্ধিমত্তার বছর অথবা ইয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে মনোনীত করলো। এই যে আমাদের AICTE কত সালে স্থাপিত হয়? জেনে রাখবে, এটা 1945 সালে। তারপর দেখো, পর্যটন, সংস্কৃতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে আমরা বলছি, এই পর্যটন, সংস্কৃতি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই 3টি বিষয়কে সামনে রেখে ভারত আর স্পেন কী করলো? 2026 সালকে ডুয়াল ইয়ার হিসেবে পালন করার ঘোষণা করলো। 13 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি? জোরান মিলানোভিচ কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন বা পুনর্নির্বাচিত হলেন? তিনি রাষ্ট্রপতি হলেন কোথাকার? ক্রোয়েশিয়ার। জোরাল মিলানোভিচ। ক্রোয়েশিয়ার রাজধানী কি? জাগ্রেব। আর কারেন্সি কি? কারেন্সি কুনা। অ্যাকচুয়ালি কারেন্সি কুনা আগে ছিল, বর্তমানে 2023 সাল থেকে কী হলো? ইউরো। 2023 ওরা কী করলো? 2023 আমরা জানি ইউরোটাকে ওরা নিজের কারেন্সি হিসেবে ঘোষণা করলো, আগে ছিল কুনা। তো যেভাবে অপশন থাকবে সেভাবে অ্যান্সার করবে তোমরা। 14 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, ঘানার প্রেসিডেন্ট কী হলেন? ড্রামানি মাহামা। ওকে। আর ঘানার একটা ওয়েস্ট আফ্রিকান কান্ট্রি, ক্যাপিটাল হচ্ছে আকরা। আর এই স্যাডি হচ্ছে কি? তার কারেন্সি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন কি? নিউজিল্যান্ডের ক্রিকেটার মার্টিন গপ্টিল। নামটা ওই জন্য মনে রাখবে, কারণ ইম্পর্টেন্ট ক্রিকেটার, যেহেতু প্রশ্ন আসে এইভাবেও আসে যে মার্টিন গপ্টিল সম্প্রতি ক্রিকেট থেকে সন্ন্যাস গ্রহণ করলেন। তিনি কোন দেশের ক্রিকেটার? তিনি নিউজিল্যান্ডের।
কারণ ওয়ানডে বিশ্বকাপ যদি ক্রিকেটের কথা বলি, ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হয়েছে তার 237। আচ্ছা, ভারতের প্রথম মহিলা হকি ইন্ডিয়া লিগ আয়োজিত করেছে কোন রাজ্যে আয়োজিত হচ্ছে? সেটা হচ্ছে ঝাড়খণ্ড। ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান কে হচ্ছেন? ওপি সিং। আমেরিকান ম্যাগাজিন রয়েছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ, আমেরিকার একটা ম্যাগাজিন রয়েছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ, সে কী করলো? 2024 সালের জন্য সেরা জেভলিন থ্রু অ্যাথলিট হিসেবে ঘোষণা করলো। কার নাম? নীরজ চোপড়া। অমিতাভ কান্ত, আমরা খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তি অমিতাভ কান্ত। এই অমিতাভ কান্ত তার বই প্রকাশ করলেন, তার বইয়ের নাম কি? হাউ ইন্ডিয়া স্কেলড MTG20। আমরা জানি G20 2024 তিনি কী ছিলেন? তিনি ভারতের শেরপা ছিলেন। 20 নম্বর প্রশ্ন কি আছে? সম্প্রতি সিঙ্গাপুরের রাষ্ট্রপতির নাম কি? খুব ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, থারমান সানমুগারত্নম। তিনি ভারত সফর করলেন, এই জন্যই নামটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। থারনাম সানমুগারত্নম তিনি কোন দেশের রাষ্ট্রপতি? তিনি সিঙ্গাপুরের। সিঙ্গাপুর সম্বন্ধে জানবো। সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি, কারেন্সি ডলার, সিঙ্গাপুরি ডলার। এই যে রয়েছে 21 নম্বর, জাতীয় স্টার্ট আপ দিবস, ন্যাশনাল স্টার্ট আপ ডে কবে পালন করি আমরা? 16ই জানুয়ারি। কেন পালন করি? এই যে আমাদের স্টার্ট আপ ইন্ডিয়া যে একটা ইনিশিয়েটিভ, এটা চালু হয়েছিল কত সালে? চালু হয়েছিল 2016 সালের 16ই জানুয়ারি। সেই জন্য 16ই জানুয়ারি কী করছি আমরা? জাতীয় স্টার্ট আপ দিবস হিসেবে পালন করছি। অ্যাকচুয়ালি ভারতীয় যে আমাদের স্টার্ট আপ রয়েছে কি না, সেই স্টার্ট আপ সংস্থা যেমন জোম্যাটো, সুইগি, ছোটো ছোটো সংস্থাগুলো, এদেরকে কী করে এনকারেজ করা যায়, এদের বৃদ্ধি করা যায়। কারণ যত স্টার্ট আপ কোম্পানি বাড়বে আমাদের, তাদের কাজ যত ভালো মতো হবে, তত দেশের অর্থনীতি কিন্তু বৃদ্ধি পাবে, মানুষের কর্মসংস্থান হবে। তো সেই জন্যই জাতীয় স্টার্ট আপ দিবস পালন করি 16ই জানুয়ারি। মোস্ট ইম্পর্টেন্ট এটা একটা। 22 নম্বর, ভারত 2026 সালে কী করবে? 28তম কমনওয়েলথ স্পিকার্স কনফারেন্স আয়োজন করবে। কনফারেন্স অফ স্পিকার্স অ্যান্ড প্রেসাইডিং অফিসার অফ পার্লামেন্ট অফ কমনওয়েলথ নেশন বা কান্ট্রিজ। মনে রাখবে 2026 সালে ভারত কী করবে? 28তম কমনওয়েলথ স্পিকার্স যে কনফারেন্সটা হবে সেটা ভারত আয়োজন করবে। কোন দেশে হবে এভাবে প্রশ্ন আসতে পারে? ভারতে। আমাদের ইন্ডিয়ান মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা তিনি রেকর্ড করলেন ওয়ানডে ক্রিকেটে 70 বলে সেঞ্চুরি করে তিনি দ্রুততম সেঞ্চুরি করলেন ওয়ানডেতে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এটা মনে রাখবে। 24 নম্বর প্রশ্ন, এই যে 34তম রাজ্য হিসেবে ওড়িশা কী করলো? আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যে যোজনা রয়েছে আমাদের PMJOY, এই যে স্কিমটা এটা লাগু করলো 34তম রাজ্য হিসেবে। অর্থাৎ আর দুটো রাজ্য শুধু বাকি আছে, পশ্চিমবঙ্গ বাকি আছে আর সম্ভবত দিল্লি বাকি আছে। রাজ্য বলতে রাজ্য আর ইউটি সবাইকে মিলে বলা হয়েছে এখানে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যে যোজনা 2018 সালে রাঁচিতে শুরু হয়েছিল, রাঁচিতে লঞ্চ করা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। এখানে কী করা হয়? 5 লক্ষ টাকা প্রতি পরিবারকে দেওয়া হবে, সাথে একটা এডিশনাল কি থাকবে? নির্দিষ্ট করে শুধু ওমেনদের জন্য 5 লক্ষ। 25 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের DRDO রয়েছে, আমাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, কী করলো? হিমকবচ নামক এক ধরনের একাধিক স্তরযুক্ত, এটা একাধিক হবে, একাধিক স্তরযুক্ত একটা সামরিক পোশাক প্রস্তুত করলো। যে পোশাকটা কী করবে? আমাদের সাধারণ 20 ডিগ্রি সেলসিয়াস থেকে -60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত কাজ করতে সক্ষম। অর্থাৎ এই পোশাক পরলে নর্মাল টেম্পারেচার থাকার মতো আমাদের লাগবে, তার এই সহ্য ক্ষমতা রয়েছে। তারপর হচ্ছে প্রধানমন্ত্রী বিশাখাপত্তনমে কী করলেন? বিশাখাপত্তনমে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন, অর্থাৎ আমাদের জাতীয় সবুজ হাইড্রোজেন যে মিশন রয়েছে তার অধীনে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব উদ্বোধন করলেন। ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব কোথায় তাহলে হলো উদ্বোধন? এটা আমাদের বিশাখাপত্তনমে, মনে রাখবে। সত্যজিৎ রায় লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেলেন? অপর্ণা সেন। এবার উত্তর পূর্বের কুম্ভ মেলা, অর্থাৎ আমাদের উত্তর পূর্ব ভারতের যে কুম্ভ মেলা বলা হয় কোন মেলাকে? পরশুরাম কুণ্ড মেলাকে বলা হয় উত্তর পূর্ব ভারতের কুম্ভ মেলা। সেটা অরুণাচল প্রদেশের লোহিত নদীর তীরে অনুষ্ঠিত হলো, এটা মনে রাখবে। তেলেঙ্গানায় একটা মেলা হয়, নাম হচ্ছে কি? খুব ইম্পর্টেন্ট মেলা, তার নাম হচ্ছে কানুমা উৎসব। এই কানুমা উৎসব, এখানে কী হয়? এই মেলাতে ষাঁড়ের লড়াই হয়, যার নাম হচ্ছে পাশুভুলা পাণ্ডুভা। যেমন তামিলনাড়ুতে কী হয়? জাল্লিকাট্টু একটা ষাঁড়ের লড়াই, ঠিক তেলেঙ্গানাতেও একটা ষাঁড়ের লড়াইয়ের নাম হচ্ছে পাশুভুলা পাণ্ডুভা। নামটা মনে রাখবে। তাহলে কানুমা উৎসব কোথায়? তেলেঙ্গানাতে। সম্প্রতি আমাদের গঙ্গাসাগর মেলা আমরা জানি পশ্চিমের কোন রাজ্যে হয়? এটা দক্ষিণ 24 পরগনা, যেখানে কপিলমুনি আশ্রম রয়েছে আমাদের, হুগলি নদী যেখানে গঙ্গার সঙ্গে মিলিত হচ্ছে সেখানটে। হ্যাঁ, এবার বিষ্ণুই যে সম্প্রদায়, এই বিষ্ণুই সম্প্রদায় কিন্তু খুব নিজে ছিল, আমরা জানি। হ্যাঁ, এই যে বিষ্ণুই সম্প্রদায়ের মানুষজনের উপর লেখা একটা বই,
বইয়ের নাম কি, খুব গুরুত্বপূর্ণ বই, মাই হেড ফর আ ট্রি, মাই হেড গাছের জন্য আমার মাথা, এই নামে একটা বই প্রকাশ করেন বিখ্যাত লেখক, কী নাম, মার্টিন গুডম্যান। বইটার নাম মনে রাখবে এবং সাথে অথরের নাম। বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়কে কী করা হলো, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, হ্যাঁ, কয়টা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলো আমাদের। দেবেন্দ্র কুমার উপাধ্যায় তিনি হলেন কি, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি আগে ছিলেন বোম্বের তাহলে কী হলেন এখন, বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন অলোক আরাধে। এই অলোক আরাধে আবার ছিলেন কোথাকার, তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি। তাহলে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি কী হলেন সুজয় পল। 3 হাইকোর্টের 3 প্রধান বিচারপতির নাম তোমরা অবশ্যই মনে রাখবে। ঘোস্ট আইল্যান্ড, অ্যাকচুয়ালি ঘোস্ট আইল্যান্ড কেন বলা হচ্ছে, আমাদের সাম্প্রতিককালে কী করা হয়, কাস্পিয়ান যে সাগর রয়েছে, কাস্পিয়ান সাগরে একটা আইল্যান্ড দেখা গেছে, 2023 সালে দেখা গেছিলো, যেটা কোনো একটা আইল্যান্ড উত্থিত হচ্ছে জলের উপর। আবার দেখছি 2024 সালে শেষে কী হচ্ছে, এটা আবার ডুবতে শুরু করেছে, সেই জন্য তার নাম হচ্ছে ঘোস্ট আইল্যান্ড। এই ঘোস্ট আইল্যান্ড কোন সাগরে দেখা গেছে, মনে রাখবে কাস্পিয়ান সাগরে, নর্মাল শুধু, ব্যাস। 33 নম্বর কী আছে, 33 নম্বরে এবং হয়তো আজকের শেষ কোশ্চেন, আমাদের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে আমাদের একটা প্রজেক্ট P75, 1 সেকেন্ড, প্রজেক্ট P75, এই প্রজেক্ট P75-এর মাধ্যমে কী করা হয়েছে, ভারতীয় নৌবাহিনীতে আমাদের 6টি সাবমেরিনকে যুক্ত করা হবে। তো 6টি সাবমেরিনের যে 6ষ্ঠ সাবমেরিন, এই বাক্সিরকেও কী করা হলো, কমিশন করা হলো। তো 6টা সাবমেরিন নাম মনে রাখবে তোমরা, কী রয়েছে, এই দেখো, INS কালভেরি, INS খান্ডেরি, INS করঞ্জ, INS বেলা, INS ভাগির এবং INS ভাগসির। এই INS ভাগসিরকেও যুক্ত করা হলো। P75 স্করপিয়ন প্রজেক্ট, 6টি সাবমেরিন, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটাকে একটু শেয়ার আর লাইক করে দিও। আর আমরা খুব দ্রুত তৃতীয় এবং চতুর্থ যে উইকের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা নিয়ে আসবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে।